প্রিয় দর্শক, বিশ্ব বসতি দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি কথা আছে যে স্রষ্টা সৃষ্টি করেছেন অরণ্য, আর মানুষ সৃষ্টি করেছে শহর, নগর, তার জীবনযাপনের সকল প্রক্রিয়া। তার মানে আমরা প্রকৃতির ভেতর থেকে কিন্তু আমাদের থাকবার জন্য বসতি এইসব তৈরি করে থাকি। একেবারে যদি আমরা সেই গুহাবাসী মানুষ বা তারও আগের যে বনচারী মানুষ, তার যে সভ্যতাগুলো বিকশিত হয়েছে, আপনি দেখবেন যে মানুষ কিন্তু আচ্ছাদন তৈরি করেছে। তারপরে আমরা যদি গ্রিক সভ্যতায় যাই, মেসোপটেমিয়ান সভ্যতাতে যাই, আমাদের এখানে হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা, যেখানেই আপনি যাবেন না কেন সব জায়গাতে কিন্তু একটু উন্নত স্থাপত্য শৈলীর আবাসন। তার মানে সভ্যতার সঙ্গে সঙ্গে আমাদের আবাসনগুলি কিন্তু আধুনিক হয়েছে। তাই নিয়ে কথা বলবো আজকে। বিশ্ব বসতি দিবসে আমরা সবার আগে চাই প্রত্যেকটি মানুষের মাথার উপর একটি আচ্ছাদন, একটি নিশ্চিত আশ্রয়। প্রিয় দর্শক, বিশ্ব বসতি দিবসের আজকের এই অনুষ্ঠানে আমরা বিটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কয়েকজন বিশেষজ্ঞকে। বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু এই দেশের আবাসন নিয়ে, বসতি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রত্যেকে কাজ করে থাকেন, সিদ্ধান্ত দিয়ে থাকেন, সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন। আমরা বিশ্বাস করি তাদের কাছ থেকে আপনি সরাসরি আমাদের বসতি নিয়ে কথাগুলো শুনবেন। আমরা চাই তথ্যগুলো আপনার দোরগোড়ায় পৌঁছাক। পরিচয় করিয়ে দিচ্ছি যারা যারা আজকে আপনাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন বিটিভির এই স্টুডিওতে। সম্মানিত সেই সব বিশ্লেষক যারা রয়েছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আসসালামু আলাইকুম। রয়েছেন আমাদের সঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শাহরিয়ার আমিন। স্বাগতম সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন রিহাবের সম্মানিত পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান আব্দুল মান্নান। আমরা প্রথমেই আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের, যেটি সংক্ষেপে রাজুক, তার সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছে যাচ্ছি। প্রকৌশলী রিয়াজুল ইসলাম, এবারের আমরা দেখেছি যে প্রত্যেকটি বিশ্ব বসতি দিবসের এক একটি প্রতিপাদ্য থাকে। এবারকার প্রতিপাদ্যটি নিয়ে যদি একটু কথা বলেন। আরবান ক্রাইসিস রেসপন্স, তার মানে আজকের যে আরবান ক্রাইসিস, এটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, এই সংকটটাকে, এটাই হলো আসলে আমাদের এবারের বসতি দিবসের মূল থিম। তো এখন আসেন যে এই বসতি দিবসের ক্রাইসিসটা কোত্থেকে শুরু হলো। এর নাম্বার 1 কারণ হলো আসলে অতিরিক্ত জনঘনত্ব। সেকেন্ড হলো অপরিকল্পিত বাসস্থান বা অপরিকল্পিত নগর উন্নয়ন। এই দুটাকেই আমি মূল সমস্যা মনে করতেছি। আরও অনেক সমস্যা আছে আমাদের, তো দুর্যোগপূর্ণ দেশ, আমাদের অনেক রকমের দুর্যোগ, বন্যা, ভূমিকম্প আমরা এখনো হয় নাই যদিও, বাট এটা খুবই আমরা একটা আশঙ্কার মধ্যে আছি। আপনি জনঘনত্বের কথা বলছিলেন, ঢাকা মহানগরীতে আমাদের ঘনত্বটা মোটামুটি কত? অ্যারাউন্ড 30,000। প্রথম কথা হলো যে অ্যাকচুয়ালি আমরা এই ঢাকায় বা এর আশপাশে আমরা কত লোককে সংকুলন করতে পারবো? এখানে কি আমরা 10 কোটি লোককে জায়গা দিতে পারবো? পারবো না। আমরা ঠিক আছে 2050 সাল পর্যন্ত আমরা 3 কোটি লোককে আমরা এখানে জায়গা দিব। সেইভাবে যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে, সমন্বিতভাবে যদি আমরা প্ল্যান তৈরি করি, দেন ইট ইজ পসিবল। কিন্তু আমি প্ল্যানটা করব কিসের উপরে? আগে তো আমাকে টার্গেট করতে হবে যে আমার জায়গা কতটুকু, আমার ক্যাপাসিটি কতটুকু, এবং আমি কতজন লোককে এখানে স্থাপন। এটার জন্য কিন্তু শুধু রাজুক তো ঢাকা শহরে লোক আনেও না, বিদায় করে না, কিছু করে না। কিন্তু সরকারের সর্বোচ্চ মহল থেকে যদি এইটা পলিসি না নেওয়া হয়, নির্ধারণ না করা হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্যার সমাধান হবে না। আপনাদের সামনে চ্যালেঞ্জটা এখন কি দাঁড়াচ্ছে রাজুকের সামনে? চ্যালেঞ্জের কোনো শেষ নাই। মূলত আমরা যদি ওইভাবে একদম বই পুস্তকের বা বিদেশের বা আধুনিক একটা পরিকল্পনা করতে যাই, তখন কিন্তু আমরা হিমশিম খেয়ে যাব। কারণ আমাদের আবার ডেভেলপার ভাইরা যারা বাড়িঘর তৈরি করেন,
তারা আবার চান যে আমি তো সবাইকে বাসস্থান দিতে চাই, সবাইকে আমি বাড়ি দিতে চাই, কাজে আপনারা এত রেস্ট্রিকশন করলে তো, এত পরিবেশ দেখলে তো আমরা পারবো না। একটুখানি আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগমের কাছে যেতে চাই। আপনাদের কাজের ভেতরে রয়েছে আপনাদের কিছু নীতিমালা প্রণয়ন, আবাসন প্রকল্প গ্রহণ, স্বল্প আয়ের মানুষদেরও আবাসন দেবার, বসতি গড়ে দেবার নিশ্চিত একটা ব্যবস্থা। আমাদেরকে যদি একটু জানান বিষয়গুলি কতদূর আগাচ্ছে। আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই যে নগর উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সমগ্র বাংলাদেশের জন্য সুলভ মূল্যে, সাশ্রয়ী মূল্যে, সুপরিকল্পিতভাবে আমরা আবাসনের পরিকল্পনা করেছি। এর জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটা বরাদ্দ নীতিমালা আছে। 2008 সালে বরাদ্দ নীতিমালাটা হয়েছে, ডিসেম্বর মাসে লাস্ট সংশোধন হয়েছে। সেই বরাদ্দ নীতিমালায় বলা আছে যে আমরা কাদের জন্য ফ্ল্যাট বা প্লট করব এবং সেই কিভাবে প্লট বা ফ্ল্যাট বরাদ্দ করব। তো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ স্বল্প মধ্যম আয়ের মানুষদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করে থাকে এবং সেইখানে শুধু আমরা ঢাকা শহর কেন্দ্রিক না, আমাদের একটা মানে জেলা উপজেলায়, গুরুত্বপূর্ণ জেলা উপজেলা শহরে আমাদের এরকম প্রকল্প আছে। আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মোট 66টা এস্টেট গড়ে তুলছে এবং সেখানে আমরা মানে উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত প্লটটি সীমাবদ্ধ, কিন্তু ঢাকাতে আমরা ফ্ল্যাট দিয়ে থাকি। সেই ফ্ল্যাটগুলো যদি আমরা দেখি যে ফ্ল্যাটগুলো আমরা সাধারণ কোটায় লটারির মাধ্যমে আমরা এটা দিয়ে থাকি। ম্যাক্সিমাম সময় লটারি হয়, লটারিতে যে অনেক সবার জন্য আবেদন সুবিধাটা কি দিয়ে থাকে? সুবিধাটা দিয়ে থাকি যে আমরা যখন মানে একজন বরাদ্দ প্রাপক, যখন আমরা লটারিতে বরাদ্দ প্রাপক নির্ধারণ হয়, উনি যখন একটা ফ্ল্যাট পেয়ে থাকেন, আমরা মোটামুটি চেষ্টা করি 4 বছরের মধ্যে ফ্ল্যাটটা তাদের কাছে হ্যান্ডওভার করার জন্য। প্রথমে ডাউন পেমেন্ট 4 বছরের মধ্যে একটা 50% টাকা পে করে, পরবর্তীতে ওনারা ফ্ল্যাট আমরা হস্তান্তর করার পরে ওনারা ফ্ল্যাটে উঠে এরপরে 20 বছর কিস্তিতে চলে যান, লং টার্ম কিস্তিটা হয়। সেই কিস্তিতে ওনাদের সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে যে বাসা ভাড়া দিতে হচ্ছে না, বাসা ভাড়ার সাথে আরেকটু টাকা মিলালে তাদের কিস্তিটা পরিশোধ করতে পারেন এবং সহজ কিস্তি যেহেতু আমাদের আছে, সেই সহজ কিস্তিতে নেওয়ার পরে একটা সময় পরে ওই ফ্ল্যাটের মালিক উনি হন। আমি এই গৃহায়ণ কর্তৃপক্ষে জয়েন করার পর এটা আমি খুবই মানে অনুভব করেছি যে এখানে গৃহায়ণ কর্তৃপক্ষের অনেক সুযোগ আছে কাজ করার। কারণ গৃহায়ণ কর্তৃপক্ষে আপনি যদি ঢাকায় যদি ধরেন, আমার প্রায় 5000 একর জমি আছে। সেই 5000 একর জমি যদি আমরা পরিকল্পিতভাবে আমরা ফ্ল্যাট করে যে মানুষের কাছে ফ্ল্যাটটা ব্যবহার উপযোগী করতে পারি, তাহলে মানুষের অনেক সমস্যার সমাধান হয়। তাহলে ভূমির সমস্যায় পড়ছেন যে আমাদের জমি জমা কম? না, আমার গৃহায়ণ কর্তৃপক্ষের জমি জমা কম এখন নাই, কারণ এটা আমাদের অ্যাকুইজিশন করে আমরা যে জমিটা এখন পর্যন্ত আমাদের হাতে আছে সেটাই যদি আমরা পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু অনেক মানুষের আবাসনের সুবিধাটা আমরা দিতে পারি। জায়গার অভাব নেই এটি বলছেন গৃহায়ণ কর্তৃপক্ষ। দেখে আমরা অন্য কোথাও যাই, খুব কাছাকাছি যদি গাজীপুরে যাই, চলুন একটু গাজীপুরের কথা শুনি। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান আব্দুল মান্নান, গাজীপুরের যে অবস্থান, ঢাকা থেকে খুব যাতায়াত খুব ভালো, বাসে ট্রেনে 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়া যায়। আপনার ওখানে যদি গৃহায়ণ সমস্যার সমাধান দেশের সরকার করতে চায়, কতখানি পারবে? গাজীপুর এখন একটি শিল্পবহুল এলাকা এবং আমরা সবাই জানি যে রপ্তানিমুখী গার্মেন্টসের অধিকাংশই গাজীপুরে অবস্থান এবং প্রতিদিন এটা বেড়ে চলছে। একই সঙ্গে এই শহরের ক্রমবর্ধমান ধারাটা আমার কাছে মনে হচ্ছে রাজধানী ঢাকা কিংবা বন্দরনগরের চট্টগ্রামের চেয়েও বেশি। প্রতিদিনই এখানে মানুষের সংখ্যা বাড়ছে, মানুষ কাজের সন্ধানে আসছেন। ফলে 330 বর্গ কিলোমিটারের এই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের যে অধিক্ষেত্র, এখানের লোক সংখ্যা 26 থেকে 27 লাখ। এর 3 ভাগের 1 ভাগই আদতে মানসম্পন্ন ঘরে বসবাস করছে না। আমরা মাথা গোঁজার ঠাঁই দিয়ে যেটা বুঝাই সেটা নয়। বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য হচ্ছে মানুষ মানসম্মত ঘরে থাকবে, স্বাস্থ্যসম্মত হবে, ঝুঁকিহীন হবে এবং আরামে সেখানে বসবাস করতে পারবে। মানে বসতির সংজ্ঞার মধ্যে যেটি বলছেন যে আমাদের বসতিটি মানসম্মত এখনো আমরা করতে পারিনি। আমরা পুর হাউজিং, ঝুপড়ি ঘর, বস্তিকে আমরা
যথাযোগ্য বসবাসের জায়গা বলে আমরা মনে করব না। এটি ইউনেস্কো যখন 1985 সালে এই দিবসটি প্রতি বছর পালনের কথা ঘোষণা করেছিল, তাদের লক্ষ্যের মধ্যেও সেটা ছিল না। এবং আমাদের মনে রাখতে হবে যে এই বিশ্ব বসতি দিবসের টার্গেট কিন্তু, লক্ষ্য কিন্তু মূলত নগর, গ্রামীণ এলাকা নয়। গাজীপুরে বেশ কিছু খালি জায়গা এখনও আছে যেহেতু বৃহত্তর পরিসর, এবং আমাদের যে অধিক্ষেত্র তার বাইরেও প্রচুর সংখ্যক জায়গায় দ্রুত নগরায়ন হচ্ছে। ফলে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকে সহসাই অধিক্ষেত্রকে বৃদ্ধি করতে হবে, আইনে সেই অধিকার আমাদেরকে দেয়া আছে। এইখানে মানুষের আবাসন সমস্যা দূর করা খানিকটা আমাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ, একটু চ্যালেঞ্জের ব্যাপার, এই জন্য যে সেখানে কিছু খালি জায়গা আছে, কৃষি জমি আছে, বনভূমি আছে, জলাভূমি আছে, সেগুলো বাদ দিয়ে আমাদেরকে গৃহায়নের দিকে যেতে হবে। আমরা এগুলোতে গৃহায়ন করব না, কারণ এতে পরিবেশ বিনষ্ট হবে এবং অদূর ভবিষ্যতে আমাদের এটা বসবাসের অযোগ্য একটি শহর হয়ে যাবে। এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ খুব বেশি দিন হয় এখানে প্রতিষ্ঠিত হয়নি, যদিও সিটি কর্পোরেশন 2013 সালে হয়েছে, কিন্তু উন্নয়ন কর্তৃপক্ষ বছর 3-4 আগে হয়েছে। সেই বিবেচনায় এখন পর্যন্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিজস্ব কোনো হাউজিং প্রকল্প নিতে পারেনি। এমনকি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব কোনো ভূমিও নেই যেখানে তারা হাউজিং করতে পারবে। এখন আমাদেরকে অধিগ্রহণকৃত জমি বা সরকারের অন্য কোনো জমি যে কোনো উপায়ে যদি পাওয়া যায় আমরা সেখানে হাউজিং করব। এই ধরনের কোনো পরিকল্পনা কি আপনারা পাচ্ছেন বা নিজেরা তৈরি করছেন? অবশ্যই পরিকল্পনা আছে আমাদের সদাশয় সরকারের পক্ষ থেকেও আমাদেরকে এই রকমের পরিকল্পনা, মানুষের আবাসন সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা নেওয়ার জন্য তাগিদ আছে, আমাদেরও উদ্যোগ আছে। আমরা অচিরেই, আপনি আগেই বলেছেন যে গাজীপুর একটু গার্মেন্টস প্রবণ এলাকা, গার্মেন্টসে বেশ কিছু মানুষ, মানে জনঘনত্ব যথেষ্টই, জনঘনত্ব যথেষ্ট, জি জনঘনত্ব যথেষ্ট। তার মধ্যে আছে আমাদের শিল্প কারখানাগুলোতে প্রচুর সংখ্যক মানুষ কাজ করে, তারা যে জায়গায় যে পরিবেশে বসবাস করে সেখান থেকে একটা উত্তরণের উপায় আমরা খুঁজছি। আমরা সহসাই শিল্প কারখানায় কর্মরত মানুষদের জন্য ABC 3 ক্যাটাগরির আমরা থাকবার মতো বৃত্তজীবী হোস্টেল করার পরিকল্পনা আমাদের মধ্যে আছে। প্ল্যানিং এর ভেতরে আছে এটি রয়েছে। আমরা একটু প্ল্যানিং এর কাছে যেতে চাই, আপনার কাছে আসবো। ধন্যবাদ। মিস্টার শাহরিয়ার আমিন, আপনার কি মনে হচ্ছে যে আমাদের পরিকল্পনায় কোনো ঘাটতি রয়েছে আবাসনে, বসতি স্থাপনে, কিংবা আমরা কি পরিবেশ ধ্বংস করে বসতি তৈরি করছি? অবশ্যই আমাদের প্ল্যানিংয়ে ঘাটতি আছে। আমাদের এইটা বোঝার জন্য আমি কতগুলো পরিসংখ্যান একটু আগে বলি। জি, যে আমরা যদি দেখি যে আমাদের হাউজিংয়ের ক্ষেত্রে যদি আমাদের নীতিমালাতে আপনি দেখেন যে 2000 সালে আমাদের প্রায় 60 লক্ষের মতো হাউজিং ইউনিটের ডিমান্ড ছিল, যেটা এখন 1 কোটির উপরে, এবং আমাদের বাৎসরিক চাহিদা হচ্ছে 10 লক্ষের কাছাকাছি, যেখান থেকে আমরা বাজারে সাপ্লাই দিতে পারি একমাত্র হচ্ছে 31,500 ইউনিট। তার মানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা বড় ঘাটতি আছে। এখন বাংলাদেশের আমরা যদি তাকিয়ে দেখি যে আসলে হাউজিংটা কিভাবে কাজ হয়, আমাদের হাউজিংয়ের প্রায় বেশিরভাগটাই হচ্ছে মানুষ তার ব্যক্তি উদ্যোগে করেন। সরকার যে হাউজিংগুলো করছেন, আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা হলো যে আমরা পরিসংখ্যানগুলো পাই না। আমরা যদি জিজ্ঞেস করি যে আমাদের ডিমান্ড কত ছিল, আমরা কোথায় গিয়েছি, তার মানে কোনো রিসার্চ ওয়ার্কগুলো আমাদের কম হয়। আমি কত লক্ষের, যেমন আমরা যদি প্রশ্ন করি যে হাউজিং অথরিটির টার্গেটটা কত, 2030 সাল পর্যন্ত কত লোকের ভিতরে আপনি কতজনকে দিতে চেয়েছেন? আমার নীতিমালাতে পরিষ্কার বলা ছিল যে আমরা নিম্নবিত্তকে দিব, আমরা মধ্যবিত্তকে দিব, আমরা প্রান্তিক গোষ্ঠীকে দিব, আমরা দুস্থ নারীদেরকে দিব। তাহলে আমরা যে প্রকল্পগুলো নিয়েছি তার কত কত ভাগ কত জনকে দিয়েছি। বা আমার পাশে আমার রিহ্যাবের সহকর্মী রয়েছেন, আমরা যদি প্রশ্ন করি, স্ট্যাটিস্টিক্স চাই যে রিহ্যাব কত শতাংশ মানুষকে দিচ্ছেন এবং ইনকাম অনুযায়ী কত শতাংশ মানুষের পূরণ করছেন। আমরা তাহলে আপনার এই প্রশ্নটি আপনার পার্শ্ববর্তী রিহ্যাবের পরিচালক রয়েছেন মিয়া সেলিম রাজা পিন্টু, তাকেই করতে চাই। আপনাদের চাহিদা কি রয়েছে আসলে? আপনি যদি একটা পরিসংখ্যান নেন তাহলে আমাদের যে স্ট্যাটিস্টিক, আমরা ঢাকা শহরের যত ভবন আছে, আপনি গ্রেটার ঢাকার কথা যদি বলেন, ছোট্ট একটা ঢাকা ছিল। আমি একটু আগে আলোচনা হচ্ছিল চেয়ারম্যান মহোদয়ের সাথে, 2 লক্ষ লোকের ঢাকা এখন 2 কোটি লোকের বাস। 2 কোটি লোক। এই লোকগুলো বাস করার একটা কারণ হচ্ছে এখানে প্রয়োজনে ওনারা আসেন। এখানে কিন্তু অ্যামিউজমেন্ট করার জন্য কেউ আসে না, বিভিন্ন প্রয়োজনে আসেন। যেমনভাবে আমার গাজীপুরের চেয়ারম্যান সাহেব বলছিলেন
ক্রমবর্ধমান সেখানে ইন্ডাস্ট্রির কারণে সেখানে লোক সংখ্যা, বসবাসের চাহিদা বাড়ছে। আমরা এই দিকগুলো আমাদের ভাবনায় আসতে হবে, আমাদের পরিকল্পনা আসতে হবে। আমরা এই সব বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত। আপনারা যে আবাসন তৈরি করে দিচ্ছেন, বসতিটা তৈরি হচ্ছে, সেটি কি আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং তার চেয়েও নিম্ন যারা, তাদের কাছে কি পৌঁছাতে পারছে? আমরা একদম নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত কিন্তু আমাদের কাজ হচ্ছে। আপনি এই কাজটা এইভাবে হওয়ার কারণে আপনি লক্ষ্য করেন পৃথিবীতে সারা বিশ্বে যদি আপনি স্ট্যাটিস্টিক নেন তাহলে বাংলাদেশের জমির মূল্য সর্বোচ্চ, এবং এটা ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি, এটা কিন্তু সর্বোচ্চ। আপনি দেখবেন, আপনি যদি জাপান যান, চায়না যান, আমেরিকা, কানাডা, অন্যান্য দেশে যান, এদের মূল্য বৃদ্ধির হার 2, 3, 4-এর ঊর্ধ্বে নয়। বাট আমাদের দেখতে পাবেন আমাদের মূল্য বৃদ্ধি হচ্ছে সাংঘাতিক জ্যামিতিক হারে। মানে আপনার কি কোনো অভিযোগ আছে? আমার অভিযোগ নাই। আমি বলতে চাই, আমরা যেহেতু এই কাজগুলো করছি, আমরা যেহেতু দাবি করছি এবং উপস্থাপন করছি 70% এই কাজগুলো আমরা করি, সেই ক্ষেত্রে আমাদের সমন্বয়ের অভাব রয়েছে। যখন প্রাইভেট হাউজিং সূচনা হয়, আমাদের জানেন ইস্টার্ন হাউজিং একটা প্রতিষ্ঠান, জহুরুল ইসলাম সাহেবকে প্রায় 8,000 একর জমি প্রথম এবং পরবর্তীতে 7,000 একর জমি অ্যাকোয়ার করে দিয়েছিলেন, এবং সেই জমিতে ওনারা কাজ করেছিলেন। আজকে ন্যাশনাল হাউজিংয়ের সীমাবদ্ধতা আছে, আমরা কাজ করছি এন্টারপ্রেনাররা প্রায় 1,000-1,500 ডেভেলপার আছি, এখানে আমরা সমন্বয় করতে পারি। আমরা 5,000 একর জমিতে যদি আমাদেরকে একটি নীতিমালার ভিত্তিতে যদি এই জমিগুলো দেওয়া হয়, তাহলে আমরা এই আপনি প্রান্তিক পর্যায়ের, মাঝারি পর্যায়ের এই আবাসনের ব্যাপারটা আমরা করতে পারি। আমরা তো বিনিয়োগ করব, যেখানে সেখানে আবাসন তৈরি করলে এটার জন্য আমাদের সিটিং দরকার। আমরা একসাথে বসতে চাই, আমরা এটি নিয়ে পরিকল্পনা করতে চাই। প্রয়োজনে আমরা অত্যন্ত লোড হয়ে যাচ্ছে, রাজু এত বেশি কাজ করছেন, ওনার অনেক দায়িত্ব, উনি এই রাজুকের টোটাল দেখভাল করা, পানি নিষ্কাশন থেকে আরম্ভ করে সব কিছু করা। সেই ক্ষেত্রে যদি একটা অধিদপ্তর করা যায় কিংবা হাউজিংয়ের একটা মিনিস্ট্রি আলাদা হয়, তাহলে কিন্তু লোড কমে যাবে। খুবই চমৎকার একটি প্রস্তাব। আমরা একটু রাজুকের চেয়ারম্যান মহোদয়ের কাছে যাচ্ছি। চেয়ারম্যান মহোদয়, একটু বলবেন কি যে একটি ছাতা, একটি মন্ত্রণালয় বা একীভূত কোনো প্রক্রিয়া হতে পারে কিনা আমাদের বসতির? আসলে ছাতা বলতে আমি বোঝাতে চাইছি যে একটি অথরিটি, এটা সরকার হইতে পারে, এটা একটা সিটি মেয়র হইতে পারে। আমার কথা হলো যে একটা অথরিটির অধীনে এই জিনিসটা আসতে হবে। কারণ হলো এর মধ্যে কি থাকবে, নট অনলি আবাসন, এর মধ্যে বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়ঃনিষ্কাশন, পরিকল্পনা সব কিছু থাকতে হবে, তবেই আপনি এইটার সমাধান করতে। এখন কিন্তু রাজুককে অনেক, আমি যদি একটা মোবাইল কোড করতে চাই, আমাকে সব সংস্থাকে আলাদা করে চিঠি দিতে হয়, তাদেরকে ডাকতে হয়, তারপরে আমি একটা মোবাইল কোড করতে পারি। কিন্তু এটা যদি একটা অথরিটি হতো, আপনারা জানেন যে আপনার ওয়াসা বা গ্যাসের যদি একটা লাইন রাস্তা কাটতে হয়, তাকে কতদিন ঘুরতে হয় এটার পিছনে। মানে এটা যদি একটা অথরিটির অধীনে হইতো, তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। আপনার এই কথাটাতেই আমরা একটু যেতে চাই, সম্মানিত চেয়ারম্যান মহোদয়। সেটি হলো, স্বাধীনতার 54 বছর পরেও কি আমাদের ওই সবাইকে সমন্বয় করে কাটিয়ে দিতে হবে এতকাল? আমরা সমন্বয়হীনভাবে এবং অপরিকল্পিতভাবেই কিন্তু এতদিন ধরে চলতেছি। এখন পর্যন্ত আমরা যে কাজটি করতেছি এটি আসলে বিচ্ছিন্নভাবে করতেছি। এটা আমরা এই প্রথম ড্যাব এবং এই টিআই অ্যাক্ট এবং এই বিধিমালা নিয়ে আমরা এই যে এতগুলো এখানে যারা স্টেক হোল্ডার আছে, এর বাইরেও আরও অনেক স্টেক হোল্ডারকে নিয়ে কিন্তু শুরু করছি আমরা এই সমন্বয়টা। আরেকটু পরিকল্পিতভাবে করতে পারি, এটা আরও সুফল পাওয়া যাবে। কিন্তু একটা কথা আমার ডেভেলপার ভাইয়ের একটা কথা উত্তর আমাকে দিতে হবে, যে জমির দাম নিয়ে উনি প্রশ্ন করেছেন। নো, আমি মনে করি এই জমির দাম বাড়ানোর জন্য আমাদের এই ডেভেলপার ভাইরা দায়ী। হাউ? ওনারা যখন শুরু করেন এই ব্যবসা, যখন এই পার্সেন্টেজ সিস্টেমে যে কত পার্সেন্ট ডেভেলপাররা পাবে, কত পার্সেন্ট ল্যান্ড ওনাররা পাবে, এটা ছিল 40% পাইতো ল্যান্ড ওনাররা, আর ডেভেলপাররা পাইতো 60%। তারপরে হয়ে গেল ডেভেলপারদেরকে ওনারা 60, এই ল্যান্ড ওনারকে দেয় 60%, ওনারা নেয় 40%। এখন যদিও একটু মন্দার কারণে 50-50 আছে। তো কাজে ওনারা যখন যেভাবে ডিমান্ড দিলেন, তখন আমাদের জমি তো সীমিত, কাজে ল্যান্ড ওনাররাও সেভাবে দাম কষলেন। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন বিশ্ব বসতি দিবসের বিশেষ অনুষ্ঠান আমার বসতিতে, এবং প্রত্যেকটি আলোচনা, প্রত্যেক আলোচক কিন্তু তাদের সুবিধা অসুবিধাগুলি বলছেন, আর আমরা যারাই আসলে গণমাধ্যমে কাজ করি তারা কিন্তু অসঙ্গতিগুলি তুলে ধরতে চাই। মানে সঙ্গতি তো থাকবে, এটাই সাধারণ, অসঙ্গতি তুলে ধরার জন্যেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন,
ফেরদৌসী বেগম, এই যে আলোচনাটি শুনছেন আপনার সামনেই, জি। আমরা আসলে এই দামাদামিটা কোথায় নামিয়ে আনতে পারবো যেখানে আপনার প্রতিষ্ঠান, আপনার বিভাগ প্রান্তিক পর্যায়ে আসলে আবাসন তৈরি করে দিতে পারবে? সমস্যাটা কি জমি জমার, ল্যান্ড ওনারের, নাকি যিনি তৈরি করছেন ইমারতের? মানে আপনারা কিভাবে ব্যালেন্স করবেন? ব্যালেন্সটা আসলে সমন্বিত হতে হবে। আগামী 5 বছরে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, তার মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা যে কি কাজগুলো করছি সেটি একটু বলি। আমাদের ঢাকা মিরপুরে 533টা ফ্ল্যাট করেছি বস্তিবাসীদের জন্য। টোটালি ওরা ছিন্নমূলদের জন্য, ওনারা ওখানে 673 স্কোয়ার ফিটের একটা বাসা, সেখানে ডেইলি ভাড়া হচ্ছে 150 টাকা, আর মাসে ভাড়া হচ্ছে 4500 টাকা। ওনারা ওখানে আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত বাসাটা, মানে কারা, কোন পেশার মানুষ? একদমই ছিন্নমূল, রাস্তার ছিন্নমূল যারা আছে তাদের জন্য। এবং এইটা আমরা করে, এটার থেকে আমাদের রেজাল্টের ভিত্তিতে আমাদের প্ল্যান আছে। আমরা যে গাজীপুরে, স্যার গাজীপুরের চেয়ারম্যান, কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় বললেন যে গাজীপুরে আমাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং ওখানে জনগণ প্রতিদিনই বাড়ছে, ক্রমবর্ধমান জনগণের কথা চিন্তা করে আমরা ওখানে 4032টা ফ্ল্যাট নিম্নবিত্তদের জন্য 4032টা ফ্ল্যাট করার চিন্তা ভাবনা করেছি। আর সাথে সাথে আমাদের কেরানীগঞ্জেও 5600 ফ্ল্যাট করার চিন্তা আছে। এটা সম্পূর্ণ যারা মানে বস্তিতে আছেন, যারা মানে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, পয়ঃনিষ্কাশন বলেন, ইলেকট্রিসিটি বলেন, পানির সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা যদি বস্তিবাসীদের দেখি, সেই তাদের জন্যই কিন্তু আমাদের এই প্ল্যানগুলা। সেই ওনারাও ওখানে সম্পূর্ণ নাগরিক সুবিধা সম্পন্ন এই কার্ডগুলো তাদেরকে দেওয়া হবে। গাজীপুরের কথা আসছে বারবার আমাদের সবার কথাতেই। গাজীপুরে সম্ভবত আমরা গাজীপুরকে বেশ চোখের সামনে দেখছি। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল মান্নান, আপনি কি বলবেন যে এই সুবিধাগুলি দিয়ে আপনার গাজীপুর আধুনিক বসতি স্থাপন করতে পারবে কিনা? সাধারণ কনসেপ্টটা হচ্ছে যে একটি শহর গড়বার জন্য একটু অথরিটি করা হয়, কিন্তু বাংলাদেশে যতগুলো উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে সবগুলো কিন্তু শহর গড়ে উঠবার পরে। আচ্ছা, ফলে ওই যে শহরটা অলরেডি গড়ে উঠেছে সেইখানে কিন্তু উন্নয়ন কর্তৃপক্ষের বড় কোনো পরিকল্পনা করে রাস্তাঘাট বড় করা, মানুষের জন্য আরও সুপরিসর জায়গার ব্যবস্থা করে দেওয়া, আরও নাগরিক সুযোগ সুবিধা যেটা উন্নত দেশগুলোতে পায় সেটি করা কিন্তু কঠিন হয়ে যায়। তখন উন্নয়ন কর্তৃপক্ষের বড় কাজটা হয় যে নতুন যে সমস্ত নির্মাণ হবে, ভবন হবে, শিল্প হবে, পার্ক হবে, সেগুলোর দিকেই তাদের মনোনিবেশ করা। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবার আগেই অপরিকল্পিতভাবে অনেক শহরায়ন হয়ে গেছে। উন্নত শহর পরিকল্পনার মধ্যে এনে সেটাকে ঠিকঠাক করা একটু জটিল হবে। অর্থাৎ যে পরিমাণ নির্মীয়মান বা নির্মিত ভবন আমাদের ভেঙে দিতে হবে সেটা সরকারের জন্য বিব্রতকর হবে। এখানে আমি একটু বলতে চাই, আমাদের আরও একটি পরিকল্পনা আছে। যেহেতু আগেই বলি সেটা শিল্প প্রবণ এলাকা, শিল্প কারখানায় যে নিম্ন আয়ের মানুষজন কাজ করে, তারা খুব ভালো জায়গায় বসবাস করে না, তাদের জন্য আমাদের হাউজিং করা হচ্ছে আমাদের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষর পরবর্তী মূল কাজ। এটা আমরা অগ্রাধিকার দিচ্ছি। আর এখানে সমন্বয় নিয়ে একটা কথা হচ্ছে, আদতে কিন্তু গৃহ নির্মাণ, ঘর নির্মাণ, ভবন নির্মাণের সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু এখন পর্যন্ত একটি মন্ত্রণালয়ের অধীনেই আছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সুতরাং সমন্বয়ের সংকট একদম নেই সেটা আমি বলবো না, কিন্তু সেটা যে খুব বড় মাত্রায় আছে এটা আমার মনে হয় না। আর আমি শেষ করব এই বলে যে রিহাব ব্যবসায়িক প্রতিষ্ঠান হলেও তারা মানুষের জন্য কাজ করছে, সেই বিষয়ে দ্বিমত নেই, কিন্তু তাদেরকে নিম্নবিত্তের জন্য আবাসনের দিকে যেতে হবে। ওই ধরনের মানুষজন যে ধরনের ঘরবাড়িতে বসবাস করছে তার চেয়ে একটু বেটার ভালো জীবনযাত্রা, পানি আছে, বিদ্যুৎ আছে, স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেরকমই দিতে হবে। তাদেরকে একটু বেশি ভালো দিলে কিন্তু তারা ওইগুলো বিক্রি করে অন্য জায়গায় চলে যাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটি একটি আমাদের সমস্যা জাতীয় জীবনেরই। আমরা বারবারই কিন্তু কথাতে ফিরে আসছি যে আমাদের একটু সমন্বয়ের খুবই প্রয়োজন, যেটা আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তারা দায়িত্ব নিতে পারেন। সবচেয়ে বড় যে বিষয়টি আসছে প্ল্যানিংয়ের ঘাটতি। নগর হয়ে গেছে, এখন আমি কি করব? আমি ভেঙে নগর তৈরি করব, আবাসন তৈরি করব, নাকি যা আছে এখন তাকে আধুনিক করে ফেলবো? আমাদের দেশে আমরা আসলে চেয়ারম্যান মহোদয় যেটা উল্লেখ করেছেন, আমরা আসলে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে কাজ করি।
প্ল্যানিংটা, অর্থাৎ গড়ে ওঠার পরে আমরা কাজ করতে যাই, প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে কাজ করি না, যেটা উন্নত দেশগুলো করে। অর্থাৎ আপনি সারা বাংলাদেশের পরিকল্পনা যদি করতেন, তাহলে আজকে ভুলতা যে জায়গায় আছে 10 বছর পরে ও একটা পৌরসভা হওয়ার মতো জায়গায় চলে আসবে, কিন্তু এখন ওর উপরে কোনো নজর নাই। 5টা সড়ক এসে ওখানে মিশেছে, ভাঙা পদ্মা সেতু হওয়ার পরে এখন যে গ্রোথটা, মানে আমরা সারা বাংলাদেশের সমন্বিত পরিকল্পনা করতে পারিনি এ পর্যন্ত। আমি আসছি, জি, আমি তার আগে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে আসি। জমির মূল্য নিয়ে এখানে যে কথাটা উঠছে, রিহ্যাব বলছেন আমাদের চেয়ারম্যান মহোদয় বলছেন, আমি বলবো যে আমাদের ঢাকার জমির মূল্য বৃদ্ধির জন্য আমরা 50 বছর ধরে প্রচন্ড রকম এককেন্দ্রিক ব্যবস্থা গড়ে তুলেছি। সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক। আমাদের উন্নয়নের তত্ত্বে বলা হয় যে উন্নয়নশীল দেশগুলো শুরুতে একটা বা দুটো শহর হিসেবে গড়ে ওঠে, এটা স্বতঃসিদ্ধ, কিন্তু পুঁজি তৈরি হওয়ার পরে এটার বিস্তরণ হয়, বন্টন হয়, দেশময় ছড়িয়ে যায়, কিন্তু আমরা সেই কাজটা করিনি। এখন আমি অন্যায় নীতি কোনটা বললাম, আমরা বছরের পর বছর ধরে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছি, এবং সেই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছি সরাসরি জমি এবং ফ্ল্যাটে। যেই সুযোগটা নিয়ে এসে এখানে একটা বাবল তৈরি হয়েছে। ঢাকা শহরে আপনি দেখবেন যে 10টা 5টা 20টা ফ্ল্যাটেরও মালিক আছে, এটা প্রকৃত ডিমান্ড নয়। এটা একটি দিক, যেই কারণে আমরা এখানে জমির মূল্য বাড়ানোর জন্য একটা কাজ করেছি। আরেকটি কাজ করেছি, সমস্ত কিছুর কেন্দ্র যখন আমার প্রশাসন, আমার বিচার, আমার সেবা, আমার অর্থনৈতিক কর্মকাণ্ড, সব কিছুর কেন্দ্র যখন আমি ঢাকাকে তৈরি করছি। অথচ কি দুর্ভাগ্য যে বাংলাদেশ 500 শহর আছে, 8টা বিভাগীয় শহর আছে, 64টা জেলা শহর আছে, কিন্তু আমরা সম্পদের বন্টনটা সেখানে নিয়ে যাইনি। এই দুটো কারণে হচ্ছে ঢাকা শহরের উপর। তাহলে আপনার কথাটা কি, আমরা কি ডিসেন্ট্রালাইজেশনের দিকে যাব না কি করব? আপনি যদি বৈষম্যহীন বাংলাদেশ করতে চান, আপনাকে অবশ্যই বিকেন্দ্রীকরণ করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে। এবং এখানে আমি একটু বলি স্থানিক পরিকল্পনার গুরুত্বটা কোথায়। আমরা 18 কোটি মানুষ, মাথাপিছু জমি আমরা বিশ্বের অন্যতম কম মাথাপিছু পাই। এর সাথে প্রাকৃতিক দুর্যোগ আছে, গঠন আছে, আমাদের জ্বালানি সংকট আছে। এই সব কিছু মিলে আপনি মানুষজনকে যদি রাখতে চান, আপনার রাষ্ট্রের একটা 20 থেকে 50 বছরের পরিকল্পনা লাগবে। যেমন কথা আসছে যে এই ঢাকা শহর 2 লক্ষ থেকে 2 কোটিতে আসছে, এখন কি 4 কোটিতে যাবে? আপনার রাষ্ট্রের পরিকল্পনা থাকতে হবে আমাদের প্রতিটা শহরের একটা স্যাচুরেটেড ক্যাপাসিটি। ঢাকা শহর ইতিমধ্যেই সেই ক্যাপাসিটি অতিক্রান্ত করে যাচ্ছে। রাজুক, গণপূর্ত, এদিকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ সবাই কিন্তু একটা কথা বলছেন যে এই জায়গাগুলি একীভূত করা, এটা একটি দিক, কিন্তু তার আগে আমাদেরকে মাথায় নিতে হবে সারা বাংলাদেশে আমরা বিভাগীয় শহরে কত লোককে আনতে চাই আগামী 20 বছরে। চট্টগ্রামে আপনি যদি দেখেন শিল্প শহর হচ্ছে, জ্বালানি হাব হচ্ছে, জ্বালানি হাব। আপনি এখানে আগামী 30 বছরে কত মানুষকে রাখতে চান? খুলনা অঞ্চলে আপনি কত মানুষকে, আপনি এই জনসংখ্যার বন্টনটা জরুরি। এই ধরনের যে পরিকল্পনাগুলো সমস্ত সেক্টরকে নিয়ে আমরা বলি স্থানিক পরিকল্পনা সারা দেশের জন্য, এটি বাংলাদেশে কখনো হয়নি। প্রিয় দর্শক, আমরা কিন্তু মূল কথাটি পেয়ে যাচ্ছি। আমরা যতই পরস্পরের দিকে কথা বলছি না কেন, মূল কথা চলে আসছে। পরিকল্পনা দরকার, ভূমির ব্যবহার দরকার। আরেকটি সবচেয়ে বড় কথা, পরিকল্পনাবিদ যেটি বললেন, আমাদের আজও স্বাধীনতার 54 বছর পরে একটি সমন্বিত পরিকল্পনা হয়নি আমরা কোন শহরে কি করব। আমরা শুধু এই মুহূর্তের প্রয়োজন মিটিয়ে যাচ্ছি। তো তীরগুলো আবার আমাদের যায় রিহ্যাবের দিকে। দেখি রিহ্যাবের পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু কি বলেন। যারা স্টেক হোল্ডার আজকে যারা আছেন এখানে আয়োজকরা, তারা আমরা প্রত্যেকের পরিপূরক। জি, আমরা সবাইকে নিয়েই দেশটাকে করতে চাই। রিহ্যাব সবসময় সবাইকে সঙ্গে করে আমরা একটা পরিকল্পিত আবাসন দিতে চাই। এখানে সমস্যাটা একটা আছে, আমাদের প্রথমত অর্থনৈতিক সমস্যা, তারপরে একটি সমস্যা আছে যে সমস্যা হচ্ছে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং দেখভাল করার জন্যে যে ব্যবস্থা, এগুলা খুব জরুরি। আমি মূল্যবৃদ্ধির কথার মধ্যে কিন্তু আমি কথাটা শেষ করতে পারিনি। আমরা এই অবস্থার থেকে উত্তরণের জন্যে আমাদের পরিকল্পনার প্রয়োজন, সেটা হোক একটা মন্ত্রণালয়ের নামে কিংবা একটা অধিদপ্তরের নামে, সেটা হোক। কিন্তু কথা হচ্ছে, আমার বলার উদ্দেশ্য ছিল, আমরা বিভিন্ন দেশের মতো কোনো পরিকল্পনা করি না। আমার প্রচুর রেমিটেন্স আয় করা লোক বিদেশে আছে। এছাড়া আমরা সেকেন্ড হোম বানাতে বাংলাদেশকে ইনভাইট করি না। আজকে যেখানে যদি আমরা বহির্বিশ্বে বলতে পারি যে আমার দেশে যদি তুমি 1 খণ্ড ভূমিতে বিনিয়োগ করো, তাহলে তুমি আজকে যে টাকা দিয়ে ভূমি কিনবা 1 মিলিয়ন দিয়ে, সেটা 5 বছর পরে 5 মিলিয়ন নিয়ে যাবা।
এটা পৃথিবীর কোথাও সম্ভব না। তুমি এখানে করলে তোমাকে এই সুযোগ সুবিধা দেব, তুমি এখানে বিনিয়োগ করো। সেকেন্ড হোমের যে হ্যাঁ, কনসেপ্ট, আমরা এই কথাটা বলতে পারি। আমার যারা ওয়েজ আর্নার আছে তাদেরকেও আমরা আকৃষ্ট করতে পারি, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারি। এই নীতিমালাটা এগুলো আনতে হবে। বিশ্ব বসতি দিবস সবাইকে শুরু করেছিলাম কিন্তু স্বাগত জানিয়ে, কিন্তু আমরা যা যা বললাম এবং আলোচনা করলাম কতটুকুন ভালো লেগেছে জানি না, তো একেবারে অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে আমরা তবু আশাবাদী। আর এই যে দেশ 9 মাস যুদ্ধ করে স্বাধীন হয়েছিল, তার আশার ভেতর থেকে তো, স্বপ্নের ভেতর থেকে তো। চলুন না একটু আশার কথা শুনি। আমরা প্রথমেই যাচ্ছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছে। অ্যাকচুয়ালি আমাদের দেশে আমরা পরিকল্পনা করি 5 সালা, খুব সর্বোচ্চ মাঝে মাঝে 10 সালা বা 10 ইয়ার্স প্রোগ্রাম করি। আমি রিসেন্টলি জাপান ঘুরে এসেছি, তারা পরিকল্পনা করে ন্যূনতম 20 বছরের আর বাস্তবায়ন করে 5 বছর। দিস ইজ দ্য রিয়েলিটি। মানে আমাদের সমস্যাটা হলো এখানেই। সমন্বিত একটা যেমন হলো যে সরকারি পর্যায়ের একটা সমন্বিত আমরা বলতেছি যে দরকার, কিন্তু আমাদের সবার মধ্যে কিন্তু আরেকটু সমন্বয় দরকার। রাজুক ওনারা যারা আসছেন সবারই একটু নিজস্ব গণ্ডি বলবো না, একটা সার্কেলের মধ্যে কাজ করে, কিন্তু রাজুককে কাজ করতে হয় সবার এজেন্ডাগুলোকে নিয়ে। আমি যেটা ফেস করি আজকে সামনাসামনি বলি, আমার 2 ভাই এখানে আছেন। একটা হলো আমার রিহেব ভাইরা কিন্তু পরিবেশ চিন্তা করে না, তারা অন্য কিছু খুব কম চিন্তা করে। তারা চিন্তা করে আমার একটা খালি একটা কথা, মৌলিক অধিকার। ফাইন, মৌলিক অধিকার যেমন একটা বসতির দরকার, মৌলিক অধিকার কিন্তু তার একটা সুন্দর জীবন, স্বাস্থ্য, এটাও দরকার, যার জন্য কিন্তু আমার একটা পরিবেশ লাগবে। একেবারে ছোট্ট করে যদি এটা প্রত্যাশাটা বলেন। প্রত্যাশা হলো যে সবাইকে সবার জিনিস চিন্তা করতে হবে। উনি যে বললেন যে আবাসন, উনি যে বললেন ঢাকা শহরে সব আসতেছে, উনিও তো ঢাকা শহরেই শুধু উনি এই বাড়ি ফ্ল্যাট তৈরি করতে চান। উনি ঢাকার পেরিফেরিতে যাইতে চান না তো ওনারা ফ্ল্যাট তৈরি করতে, যেখানে একটু গরিব মানুষকে আমরা একটু সুবিধা দিয়ে ওনারা ব্যবসাটাকে মূল্যায়ন করেন, আর তার সঙ্গে ওনারা জনগণের বসতি দরকার এটাকে অ্যাডজাস্ট করেন। তার মানে ব্যবসার সাথে আসলে জনগণের কাছে পৌঁছানো দরকার। রাজুকের আপনার এই প্রত্যাশাটা সফল হোক, ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, অনেক কিছু আমরা আলোচনা করেছি, আসলে আমরা প্রত্যাশাটা কি করতে চাই? সবাই বলছেন আমাদের পরিকল্পনা দরকার। আমি বিশ্বাস করি সুপরিকল্পিতভাবে আমরা যদি সবাই এগিয়ে আসি, এটা শুধু আমি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বা রাজুক বা জাতীয় গাজীপুর কর্তৃপক্ষ না, এখানে সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলেই সম্ভব একটা সুপরিকল্পিত নগরী গড়া। আর আমি শুধু বলতে চাই যে শুধু ইট কাঠ পাথর দিয়ে আমি একটা বিল্ডিং বানালাম আর জনগণকে থাকতে দিলাম, তাহলেই কিন্তু সুপরিকল্পিত নগরী হয় না। যেটা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিশ্বাস করে, যেখানে আবাসনে নিরাপদ আবাসনের সাথে সাথে থাকতে হবে বিনোদন, খেলার মাঠ, স্কুল, সবকিছুই। শাহরিয়ার আমিন, পরিকল্পনা তো আসলে একটা জেনারিক টার্ম। আমরা আজকে যে পরিকল্পনায় কথা বলছি সেটা মূলত স্থানিক পরিকল্পনা। স্থানিক পরিকল্পনা আমরা যা ব্যবহার করছি সব হচ্ছে স্থানীয় পর্যায়ের, একটা শহর কেন্দ্রিক, একটা নগর কেন্দ্রিক। কিন্তু আমাদের দেশের জন্য খুব জরুরি প্রয়োজন হচ্ছে জাতীয় পর্যায়ের পরিকল্পনা সারা বাংলাদেশ নিয়ে। তার পরবর্তী স্তর হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা, ওইটা গাইডলাইন হবে কাজ করবে। এই আঞ্চলিক পরিকল্পনার আওতায় হচ্ছে নগর গ্রাম সবকিছুর পরিকল্পনার গাইডলাইন আসবে। এই দুটো আমাদের দেশে অনুপস্থিত। আমরা প্রত্যাশা করি যে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এটি একটি। দ্বিতীয় বিষয় আর একটা বলি, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি তাতে প্রায় 92% উপরে 95% মানুষ কিন্তু তার নিজস্ব সঞ্চয় দিয়ে বাড়ি করে। এইখানে আমাদের ব্যাংক ঋণের হারটা অত্যন্ত কম, মর্টগেজের পরিমাণ মাত্র 3% এবং ব্যাংকের টোটাল ক্রেডিটের মাত্র 6% হচ্ছে এই ঋণ। এই ঋণটা যদি সরকার, কারণ সরকারের এত রিসোর্স নাই যে সরকার এত বড় চাহিদা নিজে দিয়ে করবেন, রিহ্যাব করতে পারবেন। আমরা যদি ব্যাংক ঋণকে সহজলভ্য করি, আরও নতুন নতুন উদ্ভাবনী পন্থায় নিয়ে আসি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের মানুষ নিজের উদ্যোগে বাড়িটা করতে পারবেন। মিয়া সেলিম রাজা পিন্টু, আমি বিনয়ের সাথে চেয়ারম্যান মহোদয়কে একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই কিংবা জানাতে চাই, হাউজিং রিসার্চের সাশ্রয়ী বাড়ির জন্য যে ডিজি সাহেবের সাথে পুরো বিদেশি উদ্যোক্তাদের একটা টিম নিয়ে আমরা মিটিং করেছি, আমরা কাজ করছি সাশ্রয়ী মূল্যে কি করে গ্রামে আমরা দিতে পারি, গাজীপুরে, আশুলিয়ায় আমরা কিভাবে বাইরের ফান্ড এনে করতে পারি, আমরা কিন্তু এই কাজ করছি। আমি চেয়ারম্যান মহোদয়কে আশ্বস্ত করতে চাই, আমরা ফরিদপুরে কাজ করছি, আমাদের খুলনায় প্রকল্প চলছে, আমরা প্রত্যেকটা সিটি শহরে আমরা কিন্তু কাজ করছি, আমাদের ডেভেলপার ভাইরা কাজ করছে। আমি একটা অনুরোধ করব, আসলে আমরা
একে অপরের শত্রু না ভেবে আমাদের একটু কোঅপারেশন চাই। রাজুক আমাদের রেগুলেটরি বডি, আমরা চাই তাদের সাথে ফ্রি অ্যাক্সেস, আমরা চাই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার সমস্যা হতে পারে, আমি সেই নীতি সহায়তা সরকারকে দিতে হবে, আমি হাউজিংয়ের কাছে সেই নীতি সহায়তা চাই। আমার প্রয়োজনে আমি তার কাছে যাব, সে আমাকে কুইক, আমাকে অনেস্ট অফ সার্ভিসটা দেবে, এইটা আমি আশা করতেই পারি। আর আমি চাচ্ছি সেটা হলো যে আমার বিনিয়োগ সংকট আছে, আমাদের রিয়েল এস্টেটে ব্যাংক ঋণের কথা আমার শাহরিয়ার ভাই যেটা বললেন, এটা সেকেন্ড হোমের কথাও বলেছিলেন, আমি বলছি অপরিপর্যাপ্ত। কারণ এইটা বাইরের থেকে টাকা আনার জন্য সেকেন্ড হোমের ব্যাপারে আমরা যদি পরিকল্পনা করতে পারি, এই জন্য আমাদের রাজুককে লাগবে, হাউজিংকে লাগবে, আমাদের মন্ত্রণালয়কে লাগবে। সর্বোপরি আমি একটা মন্ত্রণালয় চাই, যে মন্ত্রণালয় একই আমব্রেলার নিচে এই কাজগুলো করবে, খুব কুইক করবে, অনেস্ট অফ সার্ভিস দিয়ে করবে, সেখানে অর্থনৈতিক সাপোর্ট থাকবে। আর আরেকটা জিনিস চাই, এর সাথে সংশ্লিষ্ট সরকারের স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই, এবং এটা সততা চাই। এটা নিশ্চয়তা করার জন্য এটাকে করতে হবে সরকারকে, এটা দেখভাল করার জন্য আমাদের আন্তরিক প্রয়াস থাকতে হবে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মিস্টার আব্দুল মান্নান। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সমগ্র বাংলাদেশেই একই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে আমার শহর আমার দায়িত্ব, আমাকে দেখতে হবে, এই চেতনায় সবাইকে অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা। এর পাশাপাশি আমার একটা বিশাল প্রত্যাশা আছে, একটু বড়ই হয়ে যায় সেটা। 1989 সাল থেকে ইউনাইটেড নেশন নগর গঠনে অবদানের জন্য একটা বড় রকমের পুরস্কার দিয়ে আসছে, এবং কয়েকটা সেক্টরের জন্য সেই পুরস্কারটি দেওয়া হয়। সেটি সরকার পেতে পারে, সরকারি প্রতিষ্ঠান পেতে পারে, বেসরকারি প্রতিষ্ঠান পেতে পারে, ব্যক্তি পেতে পারে। আমরা কিন্তু এখন অবধি সেই পুরস্কারের ধারে কাছে যেতে পারিনি। এই বছরের বিশ্ব বসতি দিবস উপলক্ষে আমার প্রত্যাশা থাকবে সরকার, সরকারি প্রতিষ্ঠান, রিহাব বা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো পরিকল্পক এই পুরস্কারটি আমার দেশের জন্য নিয়ে আসুক। এটাই হচ্ছে এই বছরের বিশ্ব বসতি দিবসে আমার ব্যক্তিগত প্রত্যাশা। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, বিশ্ব বসতি দিবসে যা শুনলেন, যাদের কাছ থেকে শুনলেন, তারাই আসলে এগুলো নিয়ন্ত্রণ করে থাকেন, পরিকল্পনা করে থাকেন। দেশের এই অংশগুলো আসলে তারাই চালিয়ে থাকেন, দেশের এই জায়গাগুলো তারাই নির্মাণ করেন। তাদের কাছ থেকে শুনলেন সরাসরি এই তথ্যগুলো। আমাদের বিনিয়োগ চাই, পরিকল্পিত একটি নগর চাই, পরিকল্পিত দেশ চাই। আমাদের যে মূল কথাটি এসেছে সেটি হচ্ছে একটি ছাতার নিচে সবাইকে নিয়ে আসা, পরিকল্পনা ভিত্তিক নগর তৈরি করা, এবং বিশাল যে পরিবর্তনের পরে আমরা আজকে একসাথে হয়েছি, সেখানে কিন্তু সবাই প্রাণ খুলে আমরা কথা বলছি। সেই কথার ভেতরে এসেছে বাংলাদেশ সেকেন্ড হোমের একটি থিম নিতে পারে, সেখানে সমগ্র বিশ্ব থেকে সেখানে অর্থাগম হবে, সেখানে বিনিয়োগ হবে। আমরা কেন সেই সব ইনোভেটিভ কথাতে, কেন সেই সব জায়গাতে আমরা যাচ্ছি না? এবার সময় এসেছে, যেতে হবে। নতুন এই বাংলাদেশে আমরা আবারও স্বপ্ন দেখব প্রাণ ভরে। বিশ্বাস করি বিশ্ব বসতি দিবসের আজকের এই জায়গা থেকে প্রতিটি মানুষের মাথার উপর একটি ছাদ থাকবে, নিরাপদ আবাস থাকবে, একটি পরিকল্পিত ভূমিতে তিনি বাস করবেন। এটি আপনার অধিকার। পৃথিবীতে জন্মানো মানেই মানুষ হিসাবে এটি আপনার অধিকার। ভালো থাকুন সবাই, সুস্বাস্থ্যে থাকুন, আর বিশ্ব বসতি দিবসে বসতি নির্মাণ করুন পরিকল্পনার সাথে, আনন্দের সাথে। শুভকামনা সবার জন্য।